আসসালামু আলাইকুম। ক্লাস 8 আগের ক্লাসে আমরা উত্তর আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি সেটাও আমরা বলেছিলাম। আজকে আমরা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কে জানব। তো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল কোনটা? এই যে দেখতে পাচ্ছ উত্তর আমেরিকার এখানে রয়েছে 5টি হ্রদ: সুপিরিয়র, মিচিগান, ইরি, ওন্টারিও এবং হুরন। সুপিরিয়র, মিচিগান, ইরি, এখানে রয়েছে ইরি, ওন্টারিও, এটা হচ্ছে ওন্টারিও এবং এটা হচ্ছে হুরন। তো এই যে 5টি হ্রদ এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় হ্রদ অঞ্চল। এই অঞ্চলটি অক্ষাংশগতভাবে 41 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত এবং দ্রাঘিমাগতভাবে এই অঞ্চলটি 75 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 93 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ হাডসন উপসাগর, এই হাডসন উপসাগরকে বেষ্টন করে তার চারিদিকে রয়েছে কানাডীয় শিল্ড অঞ্চল, তাই তো? এই কানাডীয় শিল্ড অঞ্চল হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড। তো এই অঞ্চলটি অনেক আগে, এটা যেহেতু প্রাচীন ভূখণ্ড, তো এই অঞ্চলটা প্রাচীনকালে উচ্চভূমি ছিল এবং হিমযুগে এই অঞ্চলটি পুরোটাই বরফাবৃত ছিল। শুধুমাত্র এই কানাডীয় শিল্ড অঞ্চল নয়, তার পার্শ্ববর্তী যে অঞ্চল মানে আরো বহুদূর পর্যন্ত এই অঞ্চলটা হিমযুগে বরফাবৃত ছিল। মানে হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে কানাডীয় শিল্ড অঞ্চল এবং তার পার্শ্ববর্তী যে হ্রদ অঞ্চল এবং তার থেকেও অনেকটা দূর পর্যন্ত এই অঞ্চলটা প্রাচীনকালে বরফাবৃত ছিল। তো এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে ক্ষয় কার্য হয়ে হয়ে বর্তমানে একটা অববাহিকায় পরিণত হয়েছে এবং এই বিশাল, যেহেতু এটা বরফাবৃত ছিল, তো এখানকার ওই হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে অববাহিকায় পরিণত হয়েছে এবং এই 5টি হ্রদের সৃষ্টি হয়েছে। তো এইভাবেই হ্রদ অঞ্চলের সৃষ্টি। তো আজকে আমরা এই হ্রদ অঞ্চলটা সম্পর্কেই আলোচনা করব। দেখো, হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতিটা কিরকম আমরা একটু জানি। এই হ্রদ অঞ্চলের বেশিরভাগ অংশ সমতল, সমভূমি, কিন্তু তা হলেও কিছু কিছু স্থান, এখানে কিছু কিছু স্থান হচ্ছে তরঙ্গায়িত, মানে উঁচু নিচু ঢেউ খেলানো। আর 5টি বৃহৎ হ্রদই প্রায় কাছাকাছি এখানে অবস্থান করছে। তোমরা দেখতে পাচ্ছ 5টি বড় হ্রদই এখানে কাছাকাছি অবস্থান করছে। এদের মধ্যে আয়তনে সুপিরিয়র হ্রদটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ। সুপিরিয়র হ্রদটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ। আমি হ্রদ অঞ্চলের হ্রদের নামগুলো একটু লিখে নিই। সুপিরিয়র, মিশিগানও বলা হয়, ইরি, ওন্টারিও এবং হুরন। তো এই সুপিরিয়র হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হ্রদ, তবে এটি পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? ক্যাসপিয়ান সাগর। আমরা জানি ক্যাসপিয়ান সি হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ আর দ্বিতীয় বৃহত্তম হ্রদ হচ্ছে সুপিরিয়র এবং এটি পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ক্যাসপিয়ান সাগর হচ্ছে নোনা জলের হ্রদ, আর সেজন্য পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র। এটি কিন্তু মনে রাখবে, গুলিয়ে ফেলবে না। তো যাই হোক, এই অঞ্চলে সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি এবং ওহিও নদীগুলি প্রবাহিত হয়েছে। সেন্ট লরেন্স এখানেই প্রবাহিত হয়েছে, মিসিসিপি, মিসৌরি এখানেই প্রবাহিত হয়েছে। আমরা জানি মিসিসিপি এবং মিসৌরি এবং ওহিও নদীটি এই অঞ্চলের
উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং সেন্ট লরেন্স নদীটি এই 5টি হ্রদকে যুক্ত করেছে। এখানে রয়েছে সেন্ট লরেন্স নদী, আমরা যখন নদী আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম এখানে রয়েছে সেন্ট লরেন্স নদী, এই যে নদীটা এটা সেন্ট লরেন্স নদী এবং এই নদীটি 5টি হ্রদকে যুক্ত করছে। আর এই নদীর ওপরে ইরি এবং ওন্টারিও হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে? নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। নায়াগ্রা হচ্ছে একটা জলপ্রপাত। তাহলে ভূপ্রকৃতির সঙ্গে সঙ্গে আমরা এখানকার নদ নদীর সম্পর্কেও একটু জানলাম। এখন আমরা উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদটা একটু জানবো। জলবায়ু যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম এর আগে ক্লাসে যে এই অঞ্চলটা হচ্ছে তৈগা জলবায়ু এবং সরলবর্গীয় অরণ্যের মধ্যে পড়ছে, মানে ওই হ্রদ অঞ্চলটা, তাই না? আর এই অঞ্চলের জলবায়ুটা শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। আর এই অঞ্চল বছরের বেশিরভাগ সময়ই শীতকাল বিরাজ করে। আর শীতকালে এখানে প্রবল শৈত্যপ্রবাহ হয়। আর শৈত্যপ্রবাহের কারণে এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, মানে হিমাঙ্কের নিচে নেমে যায় বলতে মাইনাসে থাকে আর কি। তাপমাত্রাটা অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা থাকে। তবে গ্রীষ্মকালে এখানকার জলবায়ু বেশ মনোরম হয়। গড় তাপমাত্রা থাকে প্রায় 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। গ্রীষ্মকালে যেহেতু উষ্ণতাটা একটু বাড়ে সেই জন্যই তাপমাত্রাটা একটু মনোরম হয়। এই সময়ই বেশি বৃষ্টিপাত হয়, মানে এই অঞ্চলে হ্রদ অঞ্চলে এই সময়ই গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয় না, যেহেতু তুষারপাত হয় এবং তুষারঝড় দেখা যায় সেজন্য বৃষ্টিপাত হয় না। আর এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে গড়ে 70 সেন্টিমিটার থেকে 80 সেন্টিমিটার। আর এরকম জলবায়ুর জন্য এখানকার বেশিরভাগ জায়গায় ওক, এলম, বীচ, ম্যাপল, পপলার, চেস্টনাট এইসব উদ্ভিদ জন্মায়। মানে এই অঞ্চলটা অনেকটা লরেন্সীয় জলবায়ু এবং শীতল নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের কিছুটা প্রভাব দেখা যায়। তৈগা জলবায়ু অঞ্চল এটা বলবো না, এখানে তৈগা জলবায়ু পরিলক্ষিত হচ্ছে না, যেহেতু এটা আরো নিম্ন অক্ষাংশে অবস্থান করছে। তো সেজন্য এখানে এই অঞ্চলে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু বিরাজ করে। যাই হোক, এখানে এই অঞ্চলে ওই যে বললাম পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। ও কেলম, বীচ, ম্যাপল, পপলার, চেস্টনাট এইসব উদ্ভিদ এখানে জন্মায়। এই অঞ্চল খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। এই অঞ্চলটা যেহেতু কানাডীয় শিল্ড অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে, তো এই অঞ্চলটা সেজন্যই খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ, জিপসাম এগুলো পাওয়া যায়। এই অঞ্চলের প্রধান প্রধান খনিজ উত্তোলক অঞ্চলগুলি হচ্ছে ইলিনয় এবং ইন্ডিয়ানা রাজ্য থেকে কয়লা উত্তোলন করা হয়। ইলিনয় এবং ইন্ডিয়ানা, ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য থেকে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়। এছাড়া মেসাবি, ভার্মিলিয়ান এবং মার্কোয়েট থেকে আকরিক লোহা উত্তোলন করা হয়। নামগুলো একটু তোমাদের কাছে নতুন, মনে রাখবে। মেসাবি, মার্কোয়েট এবং ভার্মিলিয়ান এই অঞ্চল থেকে আকরিক লোহা উত্তোলন করা হয়। এছাড়া মিশিগান, ওহিও এবং ওন্টারিও হ্রদ অঞ্চল থেকে খনিজ তেল উত্তোলন করা হয়। মিচিগান, ওহিও এবং ওন্টারিও হ্রদ অঞ্চল থেকে ওহিও এবং ওন্টারিও
হ্রদ অঞ্চল থেকে খনিজ তেল উত্তোলন করা হয়। তো দেখো আমরা দেখতে পাচ্ছি হ্রদ অঞ্চল খনিজ সম্পদে বিশেষভাবে সমৃদ্ধ এবং এই খনিজ সম্পদকে ভিত্তি করে এই অঞ্চলে বিভিন্ন ভারী শিল্প এবং হালকা শিল্প গড়ে উঠেছে। তো সেই জন্যই এই হ্রদ অঞ্চল শিল্পের দিক থেকেও বেশ উন্নত। তো এখানকার শিল্প কেন্দ্রগুলো সম্পর্কে আমরা একটু জানবো, শিল্পের নাম এবং শিল্পের কেন্দ্রগুলো। লৌহ ও ইস্পাত শিল্প, দেখো লৌহ ও ইস্পাত শিল্প হচ্ছে হ্রদ অঞ্চলের প্রধান শিল্প। লৌহ ও ইস্পাত শিল্প হচ্ছে হ্রদ অঞ্চলের প্রধান শিল্প এবং এই হ্রদ অঞ্চলের ওই শিকাগো, গ্যারি, বাফেলো, ক্লিভল্যান্ড, ইরি, ডুলুথ, মিলওয়াকি এইসব অঞ্চলগুলো হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিকাগো, গ্যারি, বাফেলো, ডুলুথ, মিলওয়াকি, এগুলো হচ্ছে হ্রদ অঞ্চলের গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এখানে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে, যেমন ডেট্রয়েট, শিকাগো, টলেডো এই অঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। ডেট্রয়েট, তোমাদের টেক্সট বইয়ে একটা ছক আছে, দেখবে যে কোন কোন অঞ্চলে শিল্প কেন্দ্রগুলি মানে কি কি শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, কি কি শিল্প গড়ে উঠেছে। তো সেই ছকটা তোমরা একটু ভালো করে পড়বে। ডেট্রয়েট, শিকাগো এই অঞ্চলের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। তারপর দেখো শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটসবার্গ, মিচিগান এই অঞ্চলগুলিতে রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। তারপর খনিজ তেল শোধন ও পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত কেন্দ্র হচ্ছে শিল্প কেন্দ্র হচ্ছে শিকাগো, বাফেলো, ক্লিভল্যান্ড এই অঞ্চলগুলো। তারপর মাংস প্রক্রিয়াকরণ শিল্প এখানে গড়ে উঠেছে। তো মাংস প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্র হচ্ছে শিকাগো। শিকাগো শহরে এত বেশি পরিমাণে মাংস প্রক্রিয়াকরণ করা হয়, যার জন্য শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয়। এটা তোমরা মনে রাখবে, পৃথিবীর কসাইখানা কাকে বলে? শিকাগোকে। তারপর ময়দা শিল্পেও এই হ্রদ অঞ্চল বিখ্যাত। বাফেলো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। নামটা তোমরা মনে রাখবে, বাফেলো। এখানে প্রচুর পরিমাণে গম এবং ভুট্টা চাষ করা হয়। তারপর রবার শিল্পের জন্য বিখ্যাত শহর হচ্ছে অ্যাক্রন। অ্যাক্রনকে পৃথিবীর রবার রাজ্য বলা হয়, এটাও মনে রাখবে তোমরা। অ্যাক্রনকে পৃথিবীর রবার রাজ্য বলা হয়। এছাড়াও ইন্ডিয়ানাপোলিসেও রবার শিল্প গড়ে উঠেছে। তো আমরা জানলাম এই কোন কোন অঞ্চলে কোন কোন শিল্প গড়ে উঠেছে হ্রদ অঞ্চলে। এখন আমরা একটু জেনে নেব যে এই হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ কি, এখানে এত শিল্প গড়ে উঠতে পেরেছে কোন কোন কারণে। কোন অঞ্চলে শিল্পোন্নতির প্রধান কারণ হচ্ছে কাঁচা মালের সহজলভ্যতা। মানে কাঁচা মাল যদি আমরা সহজেই পাই, তাহলে সেই অঞ্চল শিল্পে বেশ উন্নতি লাভ করতে পারে, তাই না? কাঁচা মালের সহজলভ্যতা হচ্ছে শিল্পোন্নতির একটা কারণ। তো এই হ্রদ অঞ্চলে কাঁচা মাল সহজেই পাওয়া যায়, বনজ এবং প্রাণীজ কাঁচামাল পাওয়া যায়। তাছাড়া এখানে খনিজ সম্পদের সহজলভ্যতা, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ এখানে পাওয়া যায়। তো যার জন্য এই অঞ্চলটি শিল্পে বেশ উন্নতি লাভ করেছে। তারপর যে কোনো শিল্প, ভারী এবং ছোট শিল্প গড়ে ওঠার জন্য জলের প্রয়োজন হয়, তাই না? তো এই অঞ্চলটা দেখো, হ্রদ অঞ্চলটা বিভিন্ন হ্রদ এবং নদী দ্বারা যুক্ত। তো সেই জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় এবং এই নদী এবং হ্রদ থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ তৈরি হয়। তো বিদ্যুৎ প্রাপ্তির একটা সুবিধা রয়েছে, জলবিদ্যুৎ। এই বিদ্যুৎ প্রাপ্তির সুবিধার জন্য এখানে শিল্প গড়ে উঠতে পেরেছে। তারপর পরিবহন ব্যবস্থা, এখানকার পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য এখানে শিল্প গড়ে উঠতে পেরেছে। এখানে
জলপথ, যেহেতু এখানে নদী এবং হ্রদের সৃষ্টি হয়েছে, নদী এবং হ্রদের অবস্থান, যার জন্য জলপথ নৌ পরিবহনযোগ্য এই অঞ্চলটি। এবং এই অঞ্চলের সড়ক পথেও বেশ উন্নত মানের সড়ক পথ রয়েছে, যেটি জালের মতো এই অঞ্চলটিকে ঘিরে রয়েছে, যার জন্য এখানে শিল্প গড়ে উঠতে পেরেছে। তারপর মূলধনের সহায়তা, যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে প্রচুর মূলধন বিনিয়োগ প্রয়োজন হয়। বড় বড় ব্যবসায়ীরা এই শিল্পাঞ্চলে, যেহেতু এই অঞ্চলের ভবিষ্যৎ সম্ভাবনা মানে শিল্পের দিক থেকে ভবিষ্যৎ সম্ভাবনা বেশ উজ্জ্বল, সেজন্যই বড় বড় ব্যবসায়ীরা প্রচুর বিনিয়োগ করে, প্রচুর মূলধন বিনিয়োগ করে, যার জন্য এই অঞ্চলটি শিল্পে উন্নতি লাভ করতে পেরেছে। তারপর এই অঞ্চলটা ঘন জনবসতিপূর্ণ, তো ঘন জনবসতিপূর্ণ হওয়ায় পর্যাপ্ত পরিমাণে শ্রমিক পাওয়া যায় এই শিল্প কলকারখানাগুলিতে কাজ করার জন্য। এবং এই অঞ্চলে যেহেতু ঘন বসতিপূর্ণ, সেজন্য এই শিল্পজাত দ্রব্যের চাহিদা খুব বেশি, যার জন্য এই অঞ্চলটি শিল্পের দিক থেকে খুবই উন্নত। তো আমরা খনিজ সম্পদ এবং শিল্পটাও জানলাম, এখন আমরা জানবো যে হ্রদ অঞ্চলের কৃষি কাজ এবং পশুপালন সম্পর্কে। হ্রদ অঞ্চলটি কৃষিকাজে বেশ উন্নত। এই অঞ্চলে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। শস্যাবর্তন পদ্ধতিটা কি? শস্যাবর্তন পদ্ধতি হচ্ছে একই জমিতে বারবার একই ফসল চাষ না করে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে চাষ করা হয়। তার ফলে এই চাষের ফলে মাটির গুণমান বৃদ্ধি পায়, ফলন ভালো হয়। তো এই পদ্ধতিটাই হচ্ছে শস্যাবর্তন পদ্ধতি। আর এই শস্যাবর্তন পদ্ধতিতে এখানে ভুট্টা, যব, গম, ওট, রাই, বিট এইসব ফসল চাষ করা হয়। এছাড়াও এই হ্রদ অঞ্চলের তীরবর্তী যে ঢালু জমি, সেই ঢালু জমিতে বিভিন্ন ধরনের ফল যেমন আঙ্গুর, আপেল, পিচ এইসব ফলের চাষ করা হয়। আর হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকের যে অংশটা, এই হ্রদ অঞ্চলের দক্ষিণ দিকে বিভিন্ন ধরনের ঘাস এবং পশু খাদ্য চাষ করা হয় এবং ভুট্টা চাষ করা হয়। পশু খাদ্য হিসেবে ভুট্টা চাষ করা হয় অনেক বেশি পরিমাণে। এবং ভুট্টা বলয়ের উত্তরাংশে হে, ক্লেভার, আলফালফা এইসব ঘাস চাষ করা হয়, আর এই ঘাস পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এই অঞ্চলটির মধ্যভাগের উচ্চভূমি হচ্ছে পৃথিবীর সর্বাধিক ভুট্টা উৎপাদক অঞ্চল। আর এই অঞ্চলটি ভুট্টা উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। আর এই ভুট্টা বলয়ের উত্তরাংশে বিশেষত পশু খাদ্যের জন্য, যেহেতু পশু খাদ্য চাষ করা হচ্ছে, সেই জন্য পশুপালনও করা হয়। তো এবার আমরা একটু জেনে নিই যে হ্রদ অঞ্চল কৃষিকাজে উন্নত কেন। দেখো, হ্রদ অঞ্চলের কৃষিকাজের উন্নতির বেশ কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে উর্বর চারনজে মৃত্তিকা। উর্বর চারনজে মৃত্তিকাতে ফসল ভালো হয় এবং এখানে শস্যাবর্তন পদ্ধতিতে উন্নত পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আধুনিক কৃষি পদ্ধতিতে এখানে চাষবাস করা হয়, যার ফলে এখানে ফলন খুব বেশি হয়। তারপর এখানে বিস্তীর্ণ তরঙ্গায়িত সমভূমি অঞ্চল রয়েছে, আর জল প্রাপ্তির সুবিধা রয়েছে। এখানে বিভিন্ন হ্রদ রয়েছে, 5টি হ্রদ রয়েছে, তারপর নদী প্রবাহিত হয়েছে, যার জন্য এই কৃষিকাজের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পাওয়ার সুবিধা রয়েছে, যার জন্য এখানে কৃষিকাজে বেশ উন্নত। এই অঞ্চলটি কৃষিকাজে বেশ উন্নত। তাছাড়া এই অঞ্চলে নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং পরিমিত পরিমাণে বৃষ্টিপাতও হয়, তো তার ফলে এই অঞ্চলটি কৃষিকাজে বেশ উন্নত। তারপর এই অঞ্চলটি যেহেতু ঘন বসতিপূর্ণ, সেই জন্য এই অঞ্চলে কৃষিজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে, সেই জন্যই এই অঞ্চলটি কৃষিকাজে বেশ উন্নত। তারপর পশুপালনটা নিয়ে একটু আমরা বলি। হ্রদ অঞ্চলটা কৃষিকাজের পাশাপাশি পশুপালনেও বেশ উন্নত। যেহেতু হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলে দুধ, দুগ্ধজাত দ্রব্য, মাংস এসব সরবরাহ করা হয়, তো সেই জন্যে এই অঞ্চলটি পশুপালনে বেশ উন্নত। এখানে গবাদি পশু হিসাবে শূকর, মহিষ, জার্সি গরু এসব পশু পালন করা হয়। তাছাড়া এখানে হাঁস মুরগিও পালন করা হয়। হাঁস মুরগি পালন করার জন্য অনেক পোলট্রি ফার্মও গড়ে উঠেছে। সব মিলিয়ে এই অঞ্চল পশুপালনে পৃথিবীর একটা
অন্যতম প্রধান অঞ্চল হিসেবে গড়ে উঠেছে। গবাদি পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিখ্যাত যেহেতু এই অঞ্চল, তো সেই জন্য মিশিগান এবং সুপিরিয়র হ্রদ সংলগ্ন উইসকনসিন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয়। যেহেতু প্রচুর পরিমাণে পশুপালন করা হয় এবং গবাদি পশু থেকে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করা হয়, সেই জন্য এই সুপিরিয়র হ্রদের কাছাকাছি যে উইসকনসিন রাজ্যকে ডেয়ারি রাজ্য বলা হয়। এটা তোমরা মনে রাখবে, ডেয়ারি রাজ্য কাকে বলা হয়? উইসকনসিনকে। এখানে লিখে দিচ্ছি, মনে থাকবে পশুপালনের পাশে উইসকনসিনকে ডেয়ারি রাজ্য বলা হয়। আর মিচিগান হ্রদের তীরে অবস্থিত শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, যেহেতু মাংস সংরক্ষণ এবং মাংস প্রক্রিয়াকরণের জন্য এই শিকাগো শহর পৃথিবী বিখ্যাত, সেজন্যই এই শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। আর এই অঞ্চলে হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণগুলো আমরা একটু জেনে নিই। দেখো, এই অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয় পশু খাদ্য হিসেবে। এছাড়াও হে, ক্লোভার, আলফালফা এইসব ঘাসগুলো চাষ করা হয় পশুপালনের জন্য। তো যার জন্যে পর্যাপ্ত পরিমাণে পশু খাদ্যের যোগান পাওয়া যায়, তার ফলে এই অঞ্চল পশুপালনে উন্নত। তারপর এই পশুপালনের জন্য যে প্রয়োজনীয় যে জল, সেটা হ্রদ অঞ্চল থেকেই উত্তোলন পাওয়া যায় পশুদের জন্য। তো এই হ্রদ অঞ্চলের জল এখানকার পশুপালনের জলের চাহিদা মেটায়। আর এই অঞ্চলে বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুরা অবাধে বিচরণ করতে পারে, সেজন্য এই অঞ্চল পশুপালনে বেশ উন্নত। আর এই অঞ্চলের জলবায়ুটা হচ্ছে খুবই মনোরম, শীতল জলবায়ুর জন্য দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, তারপর মাংস, এইসব দ্রব্যগুলি সহজে সংরক্ষণ করা হয় এখানকার আবহাওয়াটার জন্য, যার জন্য এই অঞ্চলটি পশুপালনে বেশ উন্নতি লাভ করেছে। তো হ্রদ অঞ্চলের পুরোটাই আমাদের আলোচনা হয়ে গেল। আজকে আমরা তাহলে কানাডীয় শিল্ড অঞ্চলটা বলছি না, একসঙ্গে দুটো দিয়ে দিলে তোমাদের খুব চাপ হয়ে যাবে, বুঝতে পারবে না। তোমরা টেক্সট বই থেকে তোমরা আগে হ্রদ অঞ্চলটা পড়ো ভালো করে, তারপর আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কানাডীয় শিল্ড অঞ্চলটা শুরু করব। তারপর আমি তোমাদেরকে বেশ কিছু কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো তোমরা পড়বে ভালো করে, টেক্সট বইটা দেখে ভালো করে পড়বে। তো আজকে আমরা দেখো কি কি আলোচনা করলাম। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের অবস্থান, ভূপ্রকৃতি ও নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, হ্রদ অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প, তারপর হ্রদ অঞ্চলের কৃষিকাজ এবং পশুপালন, কৃষিকাজের উন্নতির কারণ, পশুপালনের উন্নতির কারণ এবং শিল্পের উন্নতির কারণ, এগুলো আলোচনা করলাম। এগুলো সবগুলোই তোমরা টেক্সট বই থেকে ভালো করে পড়ো। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আসসালামু আলাইকুম।